আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সাথে আছি আমি মজুমদার জুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে স্বাগত মুজাহিদুল ইসলাম সেলিম, এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। আর আজ আমাদের সাথে আবারও জানাচ্ছি সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে আবারও স্বাগত জানিয়ে নিই। আপনার সাথে গল্পের শুরুতেই আপনি তো ধরেন সমাজতান্ত্রিক আন্দোলনের যে অবস্থা, সমাজতন্ত্র নিয়েই জীবনটা কাটিয়ে দিলেন বলবো আমি। সেই অনেক ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত সমাজতন্ত্রের সঙ্গে আছেন। বাংলাদেশের সমাজতন্ত্র, বিশ্বের সমাজতন্ত্র, সব কিছুর প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক আন্দোলনকে আপনি এখন কিভাবে ব্যাখ্যা করবেন? কি অবস্থান আছেন সমাজতন্ত্রীরা, আপনারা যারা সমাজতন্ত্র নিয়েও কাজ করছেন দীর্ঘদিন ধরে? সমাজতন্ত্রের আন্দোলন হলো একটা ইতিহাসের একটা পর্ব, ইতিহাসের গতিধারায় অনিবার্য একটা রূপান্তর। আমাদের মানব সভ্যতার ইতিহাস যদি দেখি, সেটা বিবর্তিত হয়েছে। কোনো সময় এটা ছিল একেবারে আদিম সাম্যবাদী যুগ, তারপরে যুগ, তারপরে সামন্তবাদী যুগ, তারপরে কোন ব্যবস্থাই চিরস্থায়ী হয় নাই। কেননা এটার অভ্যন্তরে এমন কতগুলো দ্বন্দ্ব ক্রমে টিকে ওঠার প্রক্রিয়া থাকে যে তার এই দ্বন্দ্বের কারণেই তার বিনাশ অনিবার্য। সেরকম একটা পর্ব পুঁজিবাদের ভিতরে ঘটছে। অনেকে জিজ্ঞেস করে যে এই সমাজতন্ত্রের যৌক্তিকতা। সমাজতন্ত্রের যৌক্তিকতা হলো যে পুঁজিবাদের শোষণ, পুঁজিবাদের অসঙ্গতি, পুঁজিবাদের অন্তর্নিহিত দ্বন্দ্ব, যেটা এই ব্যবস্থাকে আর সভ্যতার জন্য কোন নতুন কিছু দেওয়ার তার থাকে না। তখনই সভ্যতাকে আগানোর জন্য পুঁজিবাদের যত নেতিবাচক যে ঘটনাগুলো, উপাদানগুলো, সেগুলোকে ছিন্ন করে একটা নতুন অধ্যায় রচনা করতে হবে। সেটাই হলো সমাজতন্ত্র সংগ্রাম। আসলে সমাজতন্ত্রটাও শেষ কথা না। এই সমাজতন্ত্র হলো একটা প্রক্রিয়া যেটা পুঁজিবাদ থেকে মানব সভ্যতাকে সাম্যবাদী সভ্যতায় দিয়ে দেবে। এবং সেটা কিভাবে হবে, কতদিনে হবে, তার রূপ সুনির্দিষ্ট কি হবে, সেটা আগে থেকে একটা রন্ধন প্রণালী আগে থেকে প্রস্তুত। এটা কার্ল মার্কসও করে যায়নি, এটা করা উচিত না, সম্ভব না। এবং সেটা হলো আমাদের চলতি পথে বাস্তব অভিজ্ঞতার আলোকে সেটা করতে হবে। দেশে দেশে তার নানা ভ্যারিয়েশন থাকবে, কিন্তু শেষ পর্যন্ত একটাই যুক্তি, শোষণ মুক্তি। অনেকে বলেন, আমাকে জিজ্ঞেস করেন যে সমাজতন্ত্রের কি কোনো ভবিষ্যৎ আছে? Does socialism has any future? তো ভারতের বিখ্যাত অশোক সেন, তিনি তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। তিনি বলেছিলেন, if socialism doesn't have any future, then future doesn't have any future. সমাজতন্ত্রের যদি কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে ভবিষ্যতেরও কোনো ভবিষ্যৎ নাই। সুতরাং মানব সভ্যতা অনিবার্যভাবে ভবিষ্যৎ অগ্রগতির ধারা এই সমাজতন্ত্রের পথে যাবে। সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। খালি বিশ্বাসের কারণে, এটা যুক্তির জায়গা থেকে আমার চোখের সামনে এবং সমস্ত মানসিক চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে দ্বন্দ্বগুলো হয়। প্রত্যেকটা ঘটনার পেছনে আমরা কিন্তু সেই দ্বন্দ্বটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মুজাহিদুল ইসলাম ছিলেন বিশ্বের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ কখনোই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সমাজতান্ত্রিক আন্দোলন, সমাজতন্ত্রীরা আসতে পারেনি, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ছিল। সেই জায়গাতে মানুষের আস্থাটা কমলো কেন? যেখানে বাড়ার কথা ছিল, আপনি যেটা বললেন যে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্র জরুরি, পুঁজিবাদের যে নানা খারাপ দিকগুলো আছে সেগুলো দেখেই মানুষ সমাজতন্ত্রকে বেছে নিয়েছিল। এখন মানুষ তাহলে সেখান থেকে মুখ ফেরাচ্ছে কেন? বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে ছিল, আমি যদি একদম পাশের রাজ্য পশ্চিমবঙ্গের কথাই বলি, এত বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন সমাজতন্ত্রীরা, সেখান থেকে ফিরে এসে আবার পুঁজিবাদের পথেই পা দিল
জনগণ যারা ভোট দিল, সেটা কেন? প্রথম কথা হলো যে তথ্য হিসেবে এটা ঠিক না, যে সবাই মুখ ঘুরিয়ে দিচ্ছে। আপনি পশ্চিমবঙ্গের কথা বললেন, কিন্তু কেরালার কথাটা তো বললেন না। এই প্রথমবার সম্ভবত ভারতের ইতিহাসে পরপর দুইবার কেরালায় বামপন্থী সরকার নির্বাচিত হলো এবং পুনর্নির্বাচিত। কিন্তু আমি কেরালার উদাহরণে সীমাবদ্ধ থাকতে চাই না, বা ভারতের উদাহরণে আমি সীমাবদ্ধ থাকতে চাই। সারা বিশ্বব্যাপী আপনি সম্ভবত সোভিয়েত ইউনিয়নের পতন এবং এই ঘটনাটিকে ইঙ্গিত করছেন। কিন্তু এরকম প্রবল একটা প্রতিকূলতা সৃষ্টি হয়েছে নিশ্চয়ই। সেখানে সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী বিশ্বের হামলা ছিল, অন্তর্ঘাত ছিল, সিআইএর কাগজপত্র এখন বের হয়েছে যে কিভাবে কাকে দিয়ে পোল্যান্ডে প্রথম অন্তর্ঘাত গুলো করা হয় এবং ধাপে ধাপে নিয়ে দেওয়া হয়। তবে এই কথা বলে পার পাওয়া যাবে না। আসল আরেকটা সত্য এটা শুনে জড়িয়ে আছে, সমাজতন্ত্র বিনির্মাণে কতগুলো গুরুতর ভুল ত্রুটি সেটাও হয়েছিল, এবং সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এবং সেটা হলো সেটা এই কথা প্রমাণ করে না যে সমাজতন্ত্রের তত্ত্বটা ভুল, বরঞ্চ এই তত্ত্বটা প্রয়োগের ক্ষেত্রে যে গুরুতর ভ্রান্তি ঘটেছিল প্রধানত সেই কারণেই কিন্তু আমরা এটা দেখতে পাই যে একটা বড় রকম ধাক্কা এসে লাগবে। কিন্তু আপনার কি মনে নেই যখন সোভিয়েতের পতন হয় তখন বলেছিল, অনেক বইও লেখা হয়েছিল, দ্য এন্ড অফ হিস্ট্রি, ইতিহাস এর পরে আর নাই, এখানে লিবারাল ডেমোক্রেসির ভেতরে এসে এখানে বিলীন হয়ে গেছে। কিন্তু আজকে যেই লেখক এই বই লিখেছিল তিনি এখন বলছেন, আরো প্রসিদ্ধ জ্ঞানী গুণী তারা বলছেন, এবং কার্ল মার্কসের বই খুঁজে খুঁজে তারা অনুসন্ধান করার চেষ্টা করছে যে কিভাবে কেন এই ঘটনাটা ঘটে, ওয়াল স্ট্রিট আন্দোলনটা কেন হচ্ছে, অকুপাইড ওয়াল স্ট্রিট, উই আর দ্য 99%। খোদ আমেরিকায় আপনি দেখতে পাচ্ছেন এখন সমাজতন্ত্রের স্লোগান, সেটা তো আমেরিকায় খুবই জনপ্রিয় স্লোগান। আপনি এখানে কমিউনিস্ট হতে হবে এরকম না, কমিউনিস্টের বাইরেও বাস্তব উপলব্ধি থেকে তারা এটা বলছে। লুক অ্যাট ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোর দিকে তাকান, একের পরে এক সেখানে বামপন্থী শক্তিগুলো তারা এগিয়ে যাচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এই প্রথমবার 6টা দেশেই, 6টার ভেতরে 6টা দেশেই বামপন্থীরা এবার নির্বাচনের ভিতরে জয়লাভ। কিন্তু একটা কথা আমি বলতে চাই, সমাজতন্ত্র এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এইটা কেবলমাত্র কয়টা দেশ ক্ষমতায় আছে এইটা দিয়ে নির্ধারণ করলে পরে ভুল হবে। সমাজতন্ত্রের আন্দোলনটা কোন কোন জায়গায় কিভাবে, কোন গতিতে কিভাবে আগাচ্ছে, এবং সেই ক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো সংশোধন করতে হবে, এবং ক্রমাগত ভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এটা একটা মানে বিশুদ্ধতার ভিত্তিতে, এটা তো হলো কেমিস্ট্রির ব্যাপার না, হাইড্রোজেন আর অক্সিজেন মিলালাম সুতরাং সমাজতন্ত্র হয়ে গেল। আপনাকে চলতে পারে, এটা সামাজিক ব্যাপার, সোশিয়াল হিস্ট্রি ডেভেলপমেন্টের ব্যাপার। আপনাকে হিউম্যান পার্সোনালিটি, সোশিয়াল সাইকোলজি, ইতিহাসের কোরিলেশন অফ ফোর্স, অনেক কিছু দিয়ে এটা নির্ধারিত হয়। সেগুলো হলো চর্চার ভিতর দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো, অন্য কোনো ভাবে এটা বোঝা সম্ভব। বাংলাদেশে প্রায় গোটা 50 বছর ধরে তো পুঁজিবাদ চলছে, এখানে তো সমাজতন্ত্র চলছে না, এখানে তো মার্কেট ইকোনমি, লিবারাল নয়া উদারবাদী যে পুঁজিবাদী দর্শন, সেই ভিত্তিতে দেশ চলছে। সেটার পরিণতি কোথায়? এই করোনার সময় 3 কোটি মানুষ বেকার হয়েছে, আর এই করোনার সময় বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 94 বছরের হিসাব সাথে আমি বলছি, ব্যাংক অ্যাকাউন্টের হিসাব 94,000 কোটিপতি ভিতরে এই করোনা কালে 11,600 জন নতুন কোটিপতি হয়েছে। তারা বলার চেষ্টা করে, যুক্তি দেয়, আমি সেটা চ্যালেঞ্জ করেও বলতে চাই যে কিছু লোকের হাতে টাকা জমুক, এটা চুইয়ে পড়ে এক সময় গরিবের কাছে গরিবের কাছে আসতে পারে, বেনিফিট হবে, কিন্তু চুয়ে নিচের তো যায় না, এটা চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় কানাডায়, চলে যায় মালয়েশিয়া। আর এই টাকাটা কিছু লোকের হাতে কেন্দ্রীভূত না করে আমার গার্মেন্টস এর শ্রমিকদের একটা পয়সা আমি নিশ্চিত করে বলতে পারি, আমি গ্যারান্টার হতে রাজি আছি,
একটা পয়সার দেশের বাইরে যাবে। কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম, একটা তো পারসেপশন এরকম যে ধরা যাক যে যদি বলা হয় সমাজতান্ত্রিক মানুষ, সমাজতান্ত্রিক ক্ষমতাবান বা সমাজতান্ত্রিক আন্দোলনকারী, তারা হচ্ছেন শোষিত মানুষের কথা বলবে, সব মানুষের কথা, সবার কথা এবং সম অধিকারের কথাও যদি বলি। আমি যদি চীনের কথা বলি, চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র বহু বছর ধরে, কিন্তু চীনের ক্ষমতাবানরা কিন্তু অটোক্রেট, তারা কিন্তু ডেমোক্রেটিক সমাজ ব্যবস্থা চালু করে না। তাদের বিরুদ্ধে তারা যদি কেউ নিষ্পেষিত হয় বা কেউ যদি শোষিত হয়, তাদের কিন্তু কথা বলার কি খুব বেশি অধিকার আছে? আপনার কি মনে হয়? ডেমোক্রেসিটাকে আপনাকে ডিফাইন করতে হবে। হোয়াট ইজ ডেমোক্রেসি? হোয়াট ইজ দ্য রাইট, ফান্ডামেন্টাল রাইট? ফান্ডামেন্টাল রাইট ইজ দ্য রাইট টু লিভ। ওর জন্য সেখানে অনাহারী মানুষ আছে কিনা? চীনের মতো একটা বিশাল দেশ, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা দারিদ্র মুক্ত দেশ করব, এবং গত বছর তারা সেটা অ্যানাউন্স করেছে, আমরা দারিদ্র মুক্ত দেশ করতে পেরেছি। 2 নম্বর, অনেকে বলে যে চীনে তো বাজার অর্থনীতি চালু হয়েছে। হ্যাঁ, সেটা বাজারকে তারা ব্যবহার করতেছে, এটাকে তারা বলে যে সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। বাজার হলো একটা মেকানিজম, সেটা কাকে সেবা করছে সেইটা হলো আরেকটা প্রশ্ন, যেটা হলো ভাইটাল প্রশ্ন। সুতরাং মার্কেট মেকানিজম ইউজ করলেই সেটা পুঁজিবাদ হয়ে যাবে, এটা একেবারে স্বতঃসিদ্ধ নয়। আপনি কিভাবে, কি কারণে, কোন কোন লিমিটেশনের ভিতরে করছেন, এবং চীন সম্পর্কে সেই তথ্যগুলো আমাদের ভালো করে জানা উচিত। যদিও আমার নিজের ধারণা যে চীন একটা খুবই সুতার উপরে হাঁটছে, এবং সেইখানে এটা যে কোনো সময় পা পিছলে এইদিকে সেদিকে চলে যাওয়ার আশঙ্কা একেবারে আমি উড়িয়ে দিই। কিন্তু চীনের সমাজটা, সমাজতন্ত্র এটা বলা হয়, সেটা কেবলমাত্র অর্থনৈতিক তো বটেই, কিন্তু তার রাজনৈতিক স্ট্রাকচারিং এর ভেতর দিয়ে এটা হচ্ছে। আপনাকে একটা জাস্ট আমি পাল্টা প্রশ্ন করতে চাই। করোনার সময় চীন যেভাবে করোনাকে মোকাবেলা করলো, আপনি সেটাকে অটোক্রেটিক বলে উড়িয়ে দিতে পারবেন বা এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবেন, কিন্তু এখানে যে মোবিলাইজ করলো, সমস্ত জনগণকে মোবিলাইজ করলো, এটাকে কি আমি ডেমোক্রেটিক বলবো না? আমি তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধ যখন শুরু করি আমরা, তখন 7 দিনের ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনি ইমিডিয়েটলি 5-6 লক্ষ তরুণ যুবককে 7 দিনের ট্রেনিং দিয়ে হেলথ ওয়ার্কার হিসেবে এখন ইমিডিয়েটলি করোনা লেগে গেছে এমন লাগিয়ে দেন। এইটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করে। তিনি আমার কথা শোনেননি, তার মতো করে করেছে ব্যুরোক্রেটিক, আপনার ভাষায় তথাকথিত মানে বুর্জোয়া ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক। এইগুলো কি ডেমোক্রেটিক হচ্ছে আমাদের দেশে? বলেন। কিন্তু আপনি বলবেন যে কারণে ওইখানে ভোটের মাধ্যমে নির্বাচিত, কিন্তু এটা যে ভুয়া ভোট, আগের দিন রাতে ভোট হয়ে গেছে এবং জনগণের সম্মতির ভিত্তিতে যে সরকার চলছে না, এবং তার আগের বারের ভোট যেটা হয়েছিল সেটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন জিতে গেছিল। সেদিন দেখলাম পার্লামেন্টে একটু খুব বক্তৃতা হচ্ছে, গরম গরম বক্তৃতা, যে আজকে সচিবদের সমাদর বেশি, আমাদের জনপ্রতিনিধিদের সমাদর কমে গেছে। তোফাল ভাই ওই বক্তৃতা দিলেন। আমাকে একদিন জিজ্ঞেস করেছে, আমি বললাম যে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনাকে জিতায় দিলেন সচিব সাহেবরা, এবং যখন আগের দিন রাত্রে নৈশকালীন ভুয়া ভোট করে জিতায় দেওয়া হলো আওয়ামী লীগকে, তখন সচিবদের দ্বারা এটা করা হয়েছে, তখন এই মান মর্যাদার কথাটা কি মনে ছিল থাকা উচিত ছিল? কিন্তু আমরা গণতন্ত্রহীন একটা অবস্থার ভিতরে চলছি, এমনকি ভোটাধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং গণতন্ত্রকে ডিফাইন করতে হবে যে কোন জায়গাটা। আমি মনে করি যে রাইট টু লাইফ এবং মানুষের মৌলিক চাহিদা যেগুলো, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি, তার নিশ্চয়তা বিধান করা হলো গণতন্ত্রের অন্যতম উপাদান, একমাত্র উপাদান। জি, অন্যতম, অবশ্যই অবশ্যই। আমরা যে মানে মানুষের শিক্ষা, বস্ত্র, বাসস্থান, এই অন্যতম উপাদানগুলো মানে যারা পাচ্ছে না, মানে আমাদের দেশে তো সবচেয়ে বেশি কম পাচ্ছে, মানে তুলনাটা একটু বেশি। আপনি যেটা একবার বললেন যে হাজার হাজার মানুষের পকেটে টাকা চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের পকেটে টাকা নেই, সেই জায়গাটা চুইয়ে পড়ছে না, চলে যাচ্ছে বিদেশে। এই অসম একটি দেশের মধ্যে কিন্তু সমাজতন্ত্রের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং সমর্থন সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। সেই জায়গাটায় বাংলাদেশের মানুষ আসেনি। এটার পেছনে দায়ী কি বাংলাদেশের মানুষ জানে না, নাকি আপনারা যারা সমাজতন্ত্রের আন্দোলন করেন তারা মানুষকে বোঝাতে পারেননি? এই প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসে, তারপরে আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছে।
দর্শক, উপসংহারে এই পর্যায়ে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল ইসলাম সেলিম, যে প্রশ্নটি করে রেখেছিলাম বিরতিতে যাওয়ার আগে, নিশ্চয়ই মনে আছে, একটু উত্তরটা নেই, তারপর পরের প্রশ্নে যাব। দেখুন, এই বিষয়টাকে আমাদের এইভাবে দেখা উচিত বলে আমি মনে করি। জি, যে আমাদের বহু যুগ আগে থেকে, মানুষের একেবারে আদিম যুগের পর থেকে সমাজের ভিতরে একটা বিভাজন ছিল এবং সম্পদের অসম বিকাশ যেমন আমরা দেখি, সঙ্গে সঙ্গে চেতনারও অসম বিকাশ, সেটাও কিন্তু একই সঙ্গে ঘটেছে। সুতরাং সব মানুষ একসঙ্গে সচেতন হয়ে উঠবে সেটা আশা করা যায় না। সুতরাং তার বাস্তব জীবন হয়তো এমন যে তার ওই চেতনাটা তার কাছে আসা অনেক সহজ হয়ে যায়, অনেক উপযুক্ত হয়ে যায়। কিন্তু সব মানুষ একই সঙ্গে সেই ব্যাপারে সচেতন হয়ে যাবে সেটা একেবারে আশা করা উচিত না। সেইখানে আমাদের একটা দায়িত্ব, সেটা হলো মানুষকে সচেতন করে আসল জায়গাটা বোঝানো, যে তুমি খালি 2 টাকা বেতন বাড়ালে কিন্তু জিনিসের দাম বেড়ে গেল 6 টাকা, তাহলে পরে তোমার তো মুক্তি এটাতে আসবে না। সুতরাং খালি বেতন বাড়ালে হবে না, আমাকে একই সঙ্গে এই মজুরি দাসত্বের হাত থেকে মুক্ত পেতে হবে, এবং সেটা পেতে হলে পরে রাষ্ট্র ক্ষমতার উপরে এই লুটেরা পুঁজিবাদী শোষকদের নিয়ন্ত্রণ দূর করে আমাদের শ্রমজীবী মানুষের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। সেই রাজনৈতিক সচেতনতায় আসতে খালি আমার মুখের কথাই তো হবে না, তার অভিজ্ঞতার ভিত্তিতে সে সচেতন হবে। এখন মানুষ আমাদের সম্পর্কে বলে, আপনি এটা ঠিকই বলেছেন, আমাদের দোষটাকে আমি আড়াল করতে চাই না। মানুষ বলে যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনাদের কাছে বেশি কিছু এক্সপেক্ট করি। এখনো ছোট, আপনারা সেরকম শক্তিশালী, তো আপনাদেরকে অবস্থান আমরা দেখতে চাই, কিন্তু আগে শক্তিশালী হন, তখন আমরা আপনার সঙ্গে আসবো। আমি বলি যে আপনারা আসেন, তাহলে পরে আমরা শক্তিশালী হব। বাগানে মুরগি আগে, এই তর্ক লাভ নেই। সুতরাং এই প্রক্রিয়ার ভেতর দিয়েই আস্তে আস্তে কিন্তু মানুষের ভিতরে এই চেতনার জন্ম হবে, এবং সংগঠন যদি পাশাপাশি করে তোলা যায় তাহলে পরে সেইটার ভিত্তিতে এটা হবে। ইতিহাসে যে টাকার সাম্প্রতিক ইতিহাস, ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য সেই ক্ষুদিরাম থেকে শুরু করে কত সংগ্রাম করতে হয়েছে। প্রত্যেকেই কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের সম্মুখীন তাদেরও হতে হয়েছিল, যে ভারতবর্ষকে তুমি স্বাধীন করতে পারবে, কোনো মানুষ তো তোমাদের পেছনে নাই, কিন্তু হওয়া উচিত, তো মানুষের চেতনা তো সেখানে নেই। কিন্তু ধাপে ধাপে আমরা অগ্রসর হয়েছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আইয়ুব খানের রাজত্ব, তার আগে মুসলিম লীগের রাজত্ব, সেই রাজত্বকে অতিক্রম করে তার বিরুদ্ধে লড়াই করতে করতেই তো আমরা একটা জায়গায় পৌঁছেছি। আর সমাজতন্ত্র নাই কে বললো? আমাদের সর্দার ফজলুল করিম বলতো যে প্রত্যেকটা পরিবারের সমাজতন্ত্র আছে, এবং সাম্যবাদের নিয়ম হলো যে সাধ্যমতো কাজ করো এবং প্রয়োজন অনুযায়ী নাও। তো পরিবারে যখন ভাত রান্না হয় তখন সবাই কিন্তু আমার স্বার্থে আমি সবটা খেয়ে ফেললাম, মায়ের জন্য কিছু রাখলাম না, বোনের জন্য কিছু রাখলাম না, এরকম তো হয় না। তো সমাজতন্ত্রের প্র্যাকটিস তো আমি পরিবারের ভেতরে করছি, তাহলে পরে সেইটাকে যখন চিন্তায় আমি আরো এক্সপ্যান্ডেড করে নিয়ে যেতে পারি তাহলে পরে হয়। কিন্তু আরেকটা আমি না বলে পারছি না, এটা সহজ বুঝতে সুবিধা হবে। এখন যে গ্রাম এলাকায় দেখবেন বেগুন বিক্রি হচ্ছে 6 টাকা দরে, আর আমার এখানে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, তো মধ্যস্বত্বভোগীরা টাকা মাঝখান থেকে নিয়ে নেয়। একটা ইজি সলিউশন হলো যে প্রডিউসার্স কোঅপারেটিভ, উৎপাদকের সমবায় তৈরি করো, তোমরা যারা প্রডিউস করছো, আর আমরা ভোক্তা সমবায় করে তুলছি। এবং প্রডিউসার্স মানে উৎপাদকের সমবায় এবং ভোক্তা সমবায়, এই দুইটার ভিতরে ডাইরেক্ট মার্কেটিং, আমরা মাঝখানে কোনো কেউ থাকবে না। কত রকম সলিউশন আছে, কিন্তু এটা চিন্তা করতে হলে আপনার কিন্তু পুঁজিবাদী কাঠামোর বাইরে গিয়ে চিন্তা করতে হয়। অবশ্যই, না হলে মানে পুঁজিবাদী কাঠামোর বাইরে গিয়ে চিন্তা অন্যরা করবে কেন, এটা একটা যেমন প্রশ্ন থেকে যায়। পাশাপাশি একটা জিনিস জানতে ইচ্ছে করে যে আইয়ুব বিরোধী আন্দোলন করতে গিয়ে আপনি জেল খেটেছিলেন একদম স্কুল জীবনে, তারপরে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হলেন, গেরিলা যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন, সেখান থেকে স্বাধীন বাংলাদেশে এসে 50 বছর আন্দোলনের মধ্যেই আছেন। কখনো মনে হয়নি যে কোনো সরকারের সঙ্গে আপোষ করে ক্ষমতার কেন্দ্রে যাই, তাহলে একটু ভালো কাজ করা যাবে? অন্যরা তো অনেকেই গেছেন। আমি অন্যদের হয়ে আমি কোনো জবাব দিতে চাই না, তা আমি মনে করি যে জীবনের আদর্শ এটাই হওয়া উচিত, যে যেটাকে আমি ন্যায় সঙ্গত এবং যুক্তিসঙ্গত মনে করি এবং ইতিহাসের ধারার সপক্ষে বলে মনে করি, সেটার পক্ষে আমাকে দাঁড়াতে হবে।
অনেকে এরকম ভাবে প্রশ্ন করে যে আপনি তো বোকা, আপনি জীবনে কিছুই করতে পারলেন না। আমি বলে কিছু করা মানে কি? কিছু মন্ত্রী টন্ত্রী একটা কিছু হইতেন। আমি বলে যে আপনার কথাটা ধরেই আমি বলতে চাই যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার মতো বোকা লোকের সংখ্যা যেন দেশে একটু বাড়ে, তাহলে যদি দেশের কোনো মঙ্গল হবে। তা না হলে রাজনীতি এখন হয়ে গেছে কেনা বেচার সামগ্রী। আমি তো এটা নিয়ে চিন্তিত বেশি। রাজনীতি খালি আদর্শের দ্বন্দ্ব যদি থাকতো তাহলে পরে সেটাও একটা বিষয় বটে, কিন্তু এখন তো রাজনীতি শূন্য করে ফেলা হয়েছে। এটা ব্যবসায়িক ব্যাপার। অনেকে জিজ্ঞেস করে যে কোন ব্যবসা সবচেয়ে লাভজনক আমাদের দেশে, চামড়ার ব্যবসা না সাবানের ব্যবসা, কোনটা করবো? আমাদের সবচেয়ে লাভজনক হলো এমপিগিরির ব্যবসা। আমি সব এমপি সম্পর্কে বলছি না, কিন্তু আপনি কোনোভাবে নমিনেশন যদি কিনে নিতে পারেন, এখন যে লোকাল ইলেকশন গুলো হচ্ছে আপনি ভালো করে খবর নিয়ে দেখেন যে কিভাবে একেবারে রাতারাতি নতুন যারা দলের ভেতরে যুক্ত হচ্ছে অন্যদেরকে সরিয়ে দিয়ে, টাকা পয়সা দিয়ে সরিয়ে দিয়ে, সেখানে একবার নমিনেশন পেয়ে 3 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা খরচ করে একবার যদি জিতে আসতে পারেন, আপনি পট করে 50 কোটি টাকা কিন্তু লাভ করে দিতে পারবেন এক বিয়েতে। এর চেয়ে বেশি লাভ তো অন্য কোনো জায়গায় ডিপলিটিক্যালাইজড হয়ে যাচ্ছে। আমরা এনজিওদেরকে অনেকে দোষ দেয় যে তারা বিরাজনীতিকরণ করছে। আমি তো দেখছি সবচেয়ে বড় বিরাজনীতিকরণের বাহক হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, এই ধরনের সংগঠন। এবং আপনি আরেকটু ভালো করে খবর নিয়ে, এই ধরনের যারা লুটপাট করে বেড়ায়, ক্যাসিনো যারা চালায়, তাদেরকে যদি সন্তুষ্ট না রাখা যায় তাহলে ক্ষমতায় থাকা যাবে না। কেন? তারা বলবে আমার দিকে দেখলেন না, আসসালামু আলাইকুম আপা, আমরা ম্যাডামের দিকে চলে গেলাম। আবার ম্যাডাম যদি তাদের দিকে না দেখে বলবে যে ম্যাডাম আমাদের দিকে দেখলেন না, আসসালামু আলাইকুম, আমরা আপার দিকে চলে গেলাম। এবং এটা লুটপাটকারীদের ক্ষেত্রেও সত্য, এটা সাম্প্রদায়িক শক্তির ক্ষেত্রেও সত্য একদম। এবং এখন প্রতিযোগিতা চলছে এই দুইটা বড় বুর্জোয়া দলের ভিতরে, যে কে বেশি ইসলাম পছন্দ, কে বেশি লুটেরাদের স্বার্থ রক্ষা করতে পারে, কে বেশি বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করতে পারে, সেখানে দূত পাঠাচ্ছে যে উই উইল সার্ভ ইউ বেটার। কম্পিটিশন তো হচ্ছে এখানে। এবং যারা এটাতে নিয়োজিত, যে এলিমেন্টস গুলো, যে ব্যক্তিত্ব গুলো এখানে নিয়োজিত, তারা তো জাত পলিটিশিয়ান, তারা হলো ব্যবসায়িক বিবেচনায় এসেছে। যেমন মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমি অনেক সময় বলি, মুক্তিযোদ্ধারা 3 রকম আছে। এক রকমরা মুক্তিযুদ্ধ গিয়েছিল আউট অফ কনভিকশন, তাদের আত্ম উপলব্ধি থেকে, চেতনার জায়গা থেকে। আরেক দল আছে সার্কামস্ট্যান্সিয়ালি, ঘটনাক্রমে, মাঝখান দিয়ে গুলি চলছে, আমি ডান দিকে পড়ে গেছি, এখন বাঁ দিকে তো যাওয়ার উপায় নেই, আমি ডান দিকে থেকে গেছি। আরো এক ধরনের আছে যারা হলো কনসিডারেশনস অফ কনভিনিয়েন্স, হিসাব করে দেখেছে এইদিকে গেলে লাভ বেশি না ওইদিকে গেলে লাভ বেশি। যারা এই 2 নম্বর এবং 3 নম্বর, তাদের যদি সচেতন করে কনভিকশনটা গভীর না করা যায়, যেটা করা যায় নাই, যেটা একটা বড় রকম ত্রুটি 71-এর পর। আমরা দেশ হানাদার মুক্ত করেছি, কিন্তু তারপরে পরেই একটা কালচারাল রেভলিউশন করা উচিত ছিল, আইডিওলজিক্যাল রেভলিউশন, সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সেটা আমরা ক্ষমাহীন ভাবে এটা অবহেলা করেছি। শাসক দল আওয়ামী লীগ তো বটেই, অবশ্যই তাকে আমি প্রধানত দায়ী করবো, কিন্তু আমরা বামপন্থীরাও হয়তো করেছি আমরা, কিন্তু সেটার প্রকৃত তাৎপর্য আমরা বুঝি। আরেকটা বড় ভুল আমরা করেছি, আমাদের তখন বলা উচিত ছিল যে বঙ্গবন্ধু তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, এটা যদি তোমাদের পছন্দ না হয়, আমরা অপোজিশনে আসি, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, তোমরা ওই দিকে পছন্দ না হলে এই দিকে আসো, আমরা বিরোধিতা। তাহলে পরে মানুষের ক্ষোভ বিক্ষোভ সেইগুলোকে শত্রুপক্ষ ব্যবহার করতে পারত, যেটা ব্যবহার করে আমার দেশের পুরা ধারাটাকে উল্টিয়ে দিয়েছে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। এখন আমরা স্বাধীন অবস্থান নিয়ে অগ্রসর হচ্ছি এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বিকল্প গড়ে তোলার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা, এবং সেই চেষ্টার খবর আপনি এবং সাধারণ পাবলিক তো জানতে পারবে না। আজকে আমি একটু আগে আপনার এই অনুষ্ঠানে আসার আগে, সন্ধ্যার আগে, এই ডিজেলের দাম এবং কেরোসিনের দাম বাড়ানোর বিরুদ্ধে মিছিল করে আসলাম। আমি জানি ডিবিসিতে এটা প্রচার হবে না, অন্যান্য পত্রিকায় এটা প্রচার হবে, কিংবা আরেকটা আমার দলের কথা বললাম না,
গার্মেন্টস এর একটা কারখানার শ্রমিক 1,500 2,000 শ্রমিক, তারা কেউ 7 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস শ্রমিক কর্মচারী বেতন পায়নি। শ্রম ভবনে 10 দিন ধরে অবস্থান করছে এবং লাউ কুমড়া এগুলো কেটে কোন রকমে একটু কেবল হলুদ টল মাখিয়ে তারা খাওয়া দাওয়া করছে। একটা খবর তো কোনো পত্রিকায় কমপ্লিটলি ব্ল্যাক আউট, কেননা পাওয়ারফুল লবি তারা চায় না যে এটা প্রচারে আসুক, তাহলে পরে জি। আমি এই জায়গাটাতে আবার আলোচনা আসবো, যেহেতু মাঝখানে একটি আলোচনার মধ্যে সাম্প্রদায়িকতার কথা আপনি বলেছেন, তার মানে আপনার কথা স্পষ্ট যে শুধুমাত্র সমাজের দোষ দিতে হবে না, রাজনীতিবিদদের একটা বড় হাত আছে এই ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কে দেয়া, সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করা। সেই জায়গাটাতে আমরা আসবো, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি আপনার সাথে। উপসংহারে এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল ইসলাম সেলিম, যেটি জানতে চেয়েছিলাম যে অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িক হানাহানির পেছনে অবশ্যই রাজনৈতিক শক্তি জড়িত, কিন্তু সমাজেরও যে কিছু দোষ নাই তা না। সমাজ তাহলে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে কি করে? সমাজকে একত্র করবে কে? অনেকগুলো জিনিস একসঙ্গে জড়িত, আমাদের ইতিহাস সেটার সঙ্গে জড়িত। আমাদের এখানে ধর্মপ্রাণ মানুষ সবসময় ছিল, কিন্তু ধর্মকে রাজনীতিতে ব্যবহার করাটা এটা শুরু করেছিল ব্রিটিশরা। তাদের কুখ্যাত যে নীতি ডিভাইড অ্যান্ড রুল, সেই অনুযায়ী হিন্দু মুসলমানের পার্থক্যটাকে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে এবং শেষ পর্যন্ত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে নীতি, সেটা মুসলিম লীগের মাধ্যমেও হয়েছে, আবার ওইদিকে হিন্দু মহাসভা, জনসংঘ ইত্যাদি RSS এগুলোর মাধ্যমেও হয়েছে এবং সেই ভিত্তিতে একটা বিভাজন তৈরি করে দেয়। বিভাজনের ভিত্তিতে দেশ পার্টিশন হয়ে যায় এবং সেই ধারাবাহিকতায় আমাদের এখন একটা দেশে যদি মানুষের ভাত কাপড়ের সমস্যার সমাধান না হয়, তাহলে মানুষ ডাইভার্টেড হয়ে যায়, তার চিন্তা অন্যদিকে চলে যায়। নজরুল ইসলাম লিখেছিলেন, কবি, বিদ্রোহী কবি, যে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। আপনাকে তো ভাত কাপড়ের সমস্যার সমাধান করতে হবে, এটা গণতান্ত্রিক পথে। এটা যদি না করতে পারি, তাহলে মানুষের ভিতরে অদৃষ্টবাদী চিন্তা এবং এই ধরনের ক্ষুদ্র বিষয়ে নিজেদের ভিতরে বিভেদকে কেন্দ্র করে তারা ব্যগ্র হয়ে থাকে। কিন্তু এইটাকে কোনো ক্রমেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায়, কেননা আপনি খেয়াল করে দেখবেন, এই যে গার্মেন্টস এর কথা বলছিলাম, মালিক যদি হিন্দু সম্প্রদায়ের হয়, তাহলে হিন্দু সম্প্রদায়ের শ্রমিককে 2 পয়সা বেশি বেতন দেয়, এরকম কি হয়? না। তার ধর্ম পরিচয়ের চেয়ে উপরে কিন্তু আরেকটা পরিচয়, সেটা হলো তার শ্রেণী পরিচয়, এবং সেই জায়গাটা আমরা যেতে পারি না যদি তাকে এই ধর্মীয় উন্মাদনার ভেতরে নিয়ে যায়। ধর্ম এক জিনিস আর ধর্মতন্ত্র হলো আরেকটা জিনিস। আমাদের দেশ দুর্ভাগ্যজনক ভাবে এই ধর্মতন্ত্রের কবলে পড়ে এটা রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়ে সেটা ক্ষমতার একটা উৎস হিসেবে কাজে লাগানো হচ্ছে। আমরা গণতন্ত্রের কথা যদি ভাবি, তাহলে একটা দেশে গণতন্ত্র না থাকলে পরে অবশ্যম্ভাবী ভাবে যেগুলো কুফল গুলো আসে, তার ভিতরে একটা হলো সাম্প্রদায়িকতা। কেন গণতন্ত্র মেনে নিলে আপনাকে বুঝতে হবে যে গণতন্ত্র মানেই হলো নাগরিক পরিচয়। রাষ্ট্রের সামনে আমির ফকির কিছু নাই, হিন্দু মুসলমান এটা বিবেচ্য নয়। বিবেচ্য বিষয় হলো প্রত্যেকটা মানুষ হলো নাগরিক, নাগরিক পরিচয়টা হলো তার প্রধান। প্রত্যেকের ভোটের ওজন কিন্তু সমান। এইটা ভিত্তি না করলে পরে কিন্তু আপনি গণতন্ত্র করতে পারেন। গণতন্ত্র হরণ করার ভেতর দিয়ে কিন্তু এই দুষ্কর্মগুলো সাধিত হয়েছে এবং এই রুগ্নতা এবং ভয়াবহ রুগ্নতা, যেটা বিপজ্জনক জায়গায় চলে আসছে, সেটা আমাদের দেশকে আগ্রহ। জি, সেই জায়গাটাতে আমি শুধুমাত্র যে রাজনীতির বা সমাজ বা মানুষ সবাইকে দোষ দেবো তা না, এর মধ্যে সাংস্কৃতিক আন্দোলনকে কতটুকু দায়ী করব। মানে সাংস্কৃতিক আন্দোলন স্বাধীনতার পরে যে জায়গায় পৌঁছেছিল, একটি জায়গায়, আপনি গানের কথা বলেন, নাটকের কথা বলেন, নাচের কথা বলেন, আবৃত্তির কথা বলেন, সেই জায়গাটা কি এখন আছে? নষ্ট হয়েছে কিনা? সেই আন্দোলনের একটা পিছিয়ে পড়ার কারণে ঘরে ঘরে অন্য কিছু ঢুকে পড়েছে কিনা, যে কারণে মানুষের মধ্যে একটা বোধগুলো একটু জাগ্রত কম হচ্ছে, একটু কুক্ষিগত হয়ে যাচ্ছে, তাই হচ্ছে কিনা? সেটাই, সমাজকে যদি আপনি
স্বতঃস্ফূর্ত ভাবে চলতে দেন, তাহলে পুরানা চিন্তাগুলো আপনাকে গ্রাস করে ফেলবে। আপনাকে সেখানে নতুন সংস্কৃতি নিয়ে যেতে হলে পরে সাংস্কৃতিক আন্দোলনকে তুষ্ট করা হবে। নতুনের দরকার নেই, আমাদের পুরানো ঐতিহ্যবাহীটাকেও চালু রাখার চেষ্টা করা হবে। এবং সেইখানে রাষ্ট্রের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারের নীতিটা অধিকতর গুরুত্বপূর্ণ। সরকার যদি মনে করে যে আফিম খাইয়ে তাদেরকে একটু ঘুমিয়ে রাখলেই ভালো হয়, এবং মানুষ যে জায়গায় আছে সেই জায়গাকে নিয়ে আমরা কামড়াকামড়ি করে কে বেশি ইসলাম পছন্দ সেটা প্রমাণ করার জন্য আমি কে বেশি মসজিদ তৈরি করলাম, মসজিদ তৈরি করার কোনো আপত্তি নেই, কিন্তু প্রত্যেক ইউনিয়নে কেন আমার লাইব্রেরি হবে না? প্রত্যেক ইউনিয়নে কেন ছোট বাচ্চাদের জন্য তাদের শিক্ষা কার্যক্রমের একটা ব্যবস্থা হবে না, বিজ্ঞান ক্লাবের ব্যবস্থা হবে না? আজকে সেইখানে টাকা খরচ না করে আপনি শুধু একতরফা ভাবে যখন করেন, আপনি গান বাজনার কথা বললেন, ওয়াজ মাহফিল হচ্ছে, হোক, কিন্তু আমি বলি আমাদের যাত্রা পার্টিগুলোকে কেন আজকে সংকুচিত করে দেওয়া হলো? তার সুযোগ সুবিধাগুলো কেন করা হলো না? আমাদের এখানে সরকারি ভাবে আপনি দেখবেন এবারে বাজেট দেখেন, আমাদের এটা খুবই দুর্ভাগ্যজনক, কেউ এটা নিয়ে খুব বেশি জোরে কথা বলেনি। সংস্কৃতি বিষয়ে যে বরাদ্দ সেটা বিপুল পরিমাণে বাড়ানো উচিত, সেটাকে ছোট করে দেওয়া হয়েছে। কেন আজকে আমাদের এক একটা জেলা থেকে গ্রামাঞ্চলে ভ্রাম্যমান কালচারাল স্কোয়াড এবং সরকার সেটাকে কেন পৃষ্ঠপোষকতা করবে না? কিংবা যেসব সাংস্কৃতিক আন্দোলনের সংগঠন আছে, উদীচী ইত্যাদি অনেক আছে, অনেক চারণ ক্রান্তি নাম বলে শেষ করা যাবে না, প্রগতিশীল, তাদেরকে কেন পৃষ্ঠপোষকতা করা হয় না? পৃষ্ঠপোষকতার কথা বাদ দিলাম, তাদের কি করা হয় সেটা হলো কথা। ডিজিটাল আইন করে রেখেছে, এখন সবাই থরো থরো কম্পমান, কোন গান গাইলে আবার সেটা আইন বিরুদ্ধ হয়ে যায় বলে কর্তা ব্যক্তিরা মনে করে। কেন পলিটিশিয়ানরা তো দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে তোফায়েল ভাইয়ের ইঙ্গিত অনুযায়ী আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। এবং একটা সরকার যখন জনসমর্থনের উপরে নির্ভর না করে সিভিল বিউরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি তথা স্টেট অ্যাপারেটাসের উপরে নির্ভর করে তার ক্ষমতা চালায়, তখনই সেই সরকারের ভিতরে বা রাষ্ট্র পরিচালনায় ফ্যাসিবাদী টেন্ডেন্সি গুলো ডেভেলপ করতে থাকে। সেটা এখন হচ্ছে এবং এখান থেকে নিস্তার নেই। অনেকে মনে করতে পারে যে আমাকে ক্ষমতায় রেখে দিচ্ছে এবং চিরদিন ক্ষমতায় থাকবে, কিন্তু এই কথা এই বোকারা বোঝার চেষ্টা করে না। যদি আমি কাউকে আমাকে ক্ষমতায় রাখার জন্য দায়িত্বটা সুযোগটা কাউকে করে দিই, সে যেমন আমাকে রাখতে পারে, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় আমাকে সরিয়েও দিতে পারে। এবং বাংলাদেশের রাজনীতির নাজুক জায়গাটা হলো এই জায়গা। সেই জায়গাটা পরিবর্তন করার জন্য কি করা দরকার বলে আপনার মনে হয় সমাজের মধ্যে? সেই জায়গাটা তুলে মানে পরিবর্তনের জন্য তো দরকার, প্রয়োজন, দরকার। পরিবর্তন না হলে হবে না, পরিবর্তন তো আসতে হবে। কি করতে হবে একটু ছোট্ট করে বলবেন। হ্যাঁ, আমি মনে করি যে এই যে ভিশন 2021, ভিশন 2040 কত কিছু এটা বলছি, এগুলো বাদ দেন। আমি বলি যে এগুলো বাদ দেন। আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল 71-এর মুক্তিযুদ্ধ, সেইখান থেকে দেশকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আজকে ভিশন মুক্তিযুদ্ধ 1971, সেই ভিশনে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু এই বুর্জুয়া দলগুলো সেটা করবে না, তারা জিম্মি হয়েছে, তাদের শ্রেণী চরিত্র সেটা অ্যালাউ করবে না। এটা ভিন্নতর রাজনৈতিক শক্তির উত্থান ঘটাইতে হবে। বামপন্থীদের নেতৃত্বে আরো যারা সৎ দেশপ্রেমিক জনদরদী শক্তি ব্যক্তি আছে, সবাই মিলে এক মোর্চায় আসতে হবে। কিংবা আমি যদি একটা ছোট্ট ইঙ্গিত করে বলি, দেখেন অনেক মানুষ হতাশ হয়ে বসে আছে, বলে যে বামপন্থীরা খুব দুর্বল, তাদের লোক নেই। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মৌলানা ভাসানীর অনুসারী, মনি সিং এর অনুসারী, অমল সেনের অনুসারী, কর্নেল তাহেরের অনুসারী গ্রামে গ্রামে সারা বাংলায় হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি তারা কিন্তু ঘরে ঘরে লুকিয়ে আছে। আপনারা জেগে উঠুন, একত্রিত হই আমরা, তাহলে পরে আমরাই হবো সবচেয়ে বড়। একটা পরিবর্তন অবশ্যই আসতে পারে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের বিজয় হবেই আশা করি, লড়াই আমাদের চালিয়ে, আমরা আশায় থাকলাম। জি, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসির সঙ্গে 24 ঘন্টা।